সেটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করা বা উস্কানি দেওয়ার মতো বিষয় হতে পারে। এবং দেশদ্রোহিতা অর্থাৎ তিনি যে মন্তব্য কথা বলেছেন তার জেরে ভারতকে তিনি রিপ্রেজেন্ট করেছেন এবং ভারত বিরোধী কথা তিনি বলেছেন। ফলে এই পরিপ্রেক্ষিতেই একটি অভিযোগ দায়ের লালবাজার সাইবার ক্রাইম, এবং সেখানে এফআইআর রেজিস্টার করে গোটা বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। দেবাশিস, ধন্যবাদ অভিরূপা। আমি আবারও আলোচনায় ফিরে আসলাম। আমাদের সঙ্গে রিঙ্কি সিং চৌধুরী রয়েছেন, রিঙ্কু চ্যাটার্জি সিং রয়েছেন। আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে আজকেই কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভা নামক একটি সংগঠন, তারা লালবাজারে অভিযোগ দায়ের করেছে কিছুক্ষণ আগে। আমাদের প্রতিনিধি আমাদেরকে বিস্তারিত বলছিলেন। আপনার কি মনে হয় এরপরে আপনার করা মামলা এবং কলকাতায় লালবাজারে করা যে অভিযোগ, এই দুটো একই সঙ্গে বিচার্য হবে? দেখুন, অভিযোগ সব জায়গায় হতে পারে, তা নিয়ে ম্যাটার করে না। মেন ম্যাটার করে যে অভিযোগ আমি করেছি প্রথম দিন। আমি স্পেসিফিক্যালি আইনজীবী হিসাবে আমি আইনের ধারাগুলো জানি। উনি ভারতের সার্বভৌমত্ব ইন্টারগ্রিটি নিয়ে যেই অন্যায় করেছে, যেই আইন অমান্য অন্যায় করেছে, বিএনএসের যেসব ধারাগুলি আমি লাগিয়েছি, হয়তো হিন্দু সভার যেই মহাসচিব যিনি এফআইআরটা করেছে হয়তো আমার মতন করেনি, কারণ আমি জানি আইনের দৃষ্টিতে উনি কোন কোন অপরাধ করেছে। আমি আরও সবাইকে বলবো তারাও এফআইআর করুন, কিন্তু আমি আমার দিক থেকে বলতে পারি আমি এই এফআইআরকে নিয়ে হাইকোর্টে যাব। আর মমতা ব্যানার্জি যে আমাদের আপনাকে আমি একটা জায়গায় একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে অখিল ভারত হিন্দু মহাসভা, তারা কিন্তু করেছেন একটা জায়গার ভিত্তিতে যে বাংলাদেশে বসবাসকারী, ঠিক আপনি যেটা উল্লেখ করছিলেন, যে সংখ্যালঘু হিন্দু বা অমুসলিম সম্প্রদায়ের মানুষ যাদের ভারতের সঙ্গে হয়তো বা দূর দূরান্তে কোনো সংযোগ রয়েছেন, তারা বিপদের মধ্যে পড়তে পারেন, এটা মাথায় রেখে। আমি করেছি পুরো সব কিছু নিয়ে, কারণ আমি একজন আইনজীবী। আমার এফআইআর ড্রাফটিং আপনি দেখবেন, তাতে যেরকম সংখ্যালঘু প্রতিবেশী দেশের সংখ্যালঘু ভাই বোনদের উল্লেখ আছে, তার সাথে আমাদের যে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার যে কনফিডেন্সিয়াল অ্যাক্ট আছে সেটা উল্লেখ আছে। ভারতের সার্বভৌমত্ব, ভারতের ইন্টারগ্রিটি, ভারতের শান্তি, প্রতিবেশী দেশের সাথে শান্তি শৃঙ্খলা রক্ষার যে আমরা যে দায়বদ্ধ, সেটারও একটা উল্লেখ আছে। সব কিছু মিলিয়ে আমি এফআইআর করেছি। তার সাথে শুধু একটা স্পেসিফিক নির্দিষ্ট অভিযোগে না, মিলিয়ে মিশিয়ে করা আছে, যেটা রাষ্ট্রদ্রোহী। আপনাকে আরেকটা জায়গায় জিজ্ঞেস করব, তৃণমূলের যে প্রতিনিধি ভাই আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ বলছে যে এই বক্তব্যে সেরকম অপরাধের কিছু নেই, বরঞ্চ উনি বারবার করে বলছেন আমি দেশের স্বার্থে নাম বলতে নারাজ। আপনি শুনলেন দেবজিতের কথা, দেবজিৎকে কিছু বলবেন এই বিষয়ে? দেবজিৎ একটি বাচ্চা ছেলে, তার কোনো ম্যাচুরিটি নেই, তার ল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তার দেশের সংবিধান পড়া নেই। তার বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে সে বাধ্য হয়ে এখানে বসছে, সে কোনো হোমওয়ার্ক করে আসেনি। সে সংবিধান, সার্বভৌমত্ব, ইন্টারগ্রিটি, এইসব শব্দগুলো সব মনে হয় নতুন করে জানছে। তাই তিনি যেই দলের মুখপাত্র এখানে বসেছে, সেই দলের যদি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী যদি কালকে খুনও করে আসে, উনি সেটাকেও জাজমেন্টাল হয়ে দেখবেন না, সেটাকেও জাস্টিফাইড হয়ে উনি দেখবেন। তাই এই বাচ্চা ছেলেটির ইনম্যাচুরিটিকে আমি পাত্তা দেবো না। আমি আপনাকে আইনের পরিভাষা বলছি, যে যেই লাইনের না, তবুও একটু হোমওয়ার্ক করলে তাও জানতে পারতো যে যেই সেকশনগুলো লেগেছে, যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রককে উনি বিশ্বের দরবারে অপমানিত করেছেন, কোশ্চেন মুখে এনেছেন, ভারতবর্ষের সার্বভৌমত্ব, সিকিউরিটি আর শান্তিপ্রিয় দেশের ইমেজকে বিশ্বের দরবারে যেভাবে মেলাইন করেছেন, সাথে অমিত শাহজির নাম নিয়ে বিশ্বের দরবারে উনি দেখিয়েছেন ভারত প্রতিবেশী দেশগুলোকে উত্তক্ত করে, ভারত প্রতিবেশী দেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে নিজেদের দেশে এনে চালিয়ে ওই দেশের নামে চালিয়েছে। আমি আবারও আপনাকে সঙ্গে রেখে একটু দেবজিতের কাছে আসি। দেবজিৎ, এই বক্তব্যে কি করবে? তুমি এনাফ ইম্যাচিওর এবং এখনো পর্যন্ত তোমার আইনের ধারা সম্পর্কে অবগতি নেই, অথবা কোনো একটা জায়গায় মমতা ব্যানার্জির প্রতি তোমার একটা অন্ধত্ব কাজ করছে, তাই তুমি একে জাস্টিফাই করার চেষ্টা করছো না, তুমি বরঞ্চ আবেগে ভেসে যাচ্ছ, উনি যেটা বলছেন। এখনো বলছি, মানুষের তো চামড়ার মুখ, মানুষ যা ইচ্ছা যা খুশি বলতে পারে, তাতে
তৃণমূল কংগ্রেসের বা আমাদের সর্বোপরি নেত্রী বা জনগণের যাদের দ্বারা আমরা আছি তাদের কিছু এসে যায় না। না, এগুলো তোমরা আর কোথায় আছো? আমি তো হ্যাঁ? তুমি জনগণের দ্বারা আর কোথায় আছো? আমি আমরা তো- পথে আছি, রাস্তায় আছি, মানুষের আচ্ছা, মনে আছি, আচ্ছা। মানুষের দরবারে আছি। মানে কিন্তু 4 তারিখের আগে মানুষের মনে ছিলে না বলেই ওই ফলাফলটা হয়েছে। আমরা তো মানুষের মনেই ছিলাম, এটা তো বললাম তো, ভোট চুরি করা হয়েছে, যেরকম বিহার, দিল্লি, আচ্ছা। উত্তরপ্রদেশ, তার বাংলাতেও সেম জিনিস করা হয়েছে, ভোট চুরি। সবাই জানে, বাচ্চা থেকে শুরু করে একটা বয়স্ক প্রবীণ নাগরিক তারাও জানে যে ভোট চুরি করা হয়েছে। এর সঙ্গে কি আপনি অসহমত করতে পারবেন? না, আমি বলছি যে তোমাদের এত ক্ষমতা রয়েছে, হ্যাঁ। এত বড় একটা দল, হ্যাঁ। এত স্টেচারাল ডেভেলপমেন্ট তোমাদের অনেক, তোমরা এই ভোট চুরিটাকে একদম মানে বাধ্য বালকের মতো মেনে নিলে? আমার তো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মানার পাত্রী নয়। মমতা উনি বন্দ্যোপাধ্যায় মেনে তো নিলেন বলেছে কেন? সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে গিয়ে কবে? যদি কাজ না হয়, আচ্ছা, কেস চলছে, সুপ্রিম কোর্টে গিয়ে যদি কাজ না হয় হুম। ইন্টারন্যাশনাল জাস্টিসের কাছে যাবে, উনি কেস করবেন। আর যে ভয়াবহ কথা বলছো, মানে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে। আর দিদিভাই যে কথাটা বললো যে সবাইকে নিয়ে যাবে, আমাকে ছোটবেলায় আমার মা একটা কথা বলতো যে ঠিক বা যে সৎ সে একাই যথেষ্ট, সে একাই যথেষ্ট, তার কাউকে 10 জনকে লাগে না। আর দিদিভাই কি বলছে, সবাইকে নিয়ে আমরা কেস করব, এফআইআর করব, তা সবাইকে কেন লাগছে? যদি সত্যই হন আপনি বা বিজেপি যদি সত্যই হয়, নেতা নেত্রী যদি সত্যই হয় বিজেপির, তাহলে আপনার একাই যথেষ্ট, আপনাদের 10 জনকে লাগে না। আর বিজেপি বলে না, আমার কথা হচ্ছে দেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা বিজেপি, কংগ্রেস, সিপিএম বলে বিষয় নয়। আর ওই- দেশের স্বার্থকে এই বক্তব্যে লঙ্ঘিত আর হচ্ছে। আপনি বললেন না সেটা এইমাত্র বলো। লালবাজারে কারা যেন গেছে কেস, অখিল ভারত হিন্দু মহাসভা। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে, যে নেই কাজ তো খইবাজ বলে না, ওই 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 হয়েছে তাদের দশা। আর দাদাভাই যে কথাটা বললো না যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অভ্যন্তরে থেকে, দেশের ভেতরে থেকে দেশদ্রোহী কাজ করেছে বা আতঙ্কবাদী বা টেররিস্টদের সাহায্য করেছে, তাহলে কি করে পুলওয়ামা পেহেলগাম অ্যাটাক হলো? এখানেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, নাকি আপনাদেরই কোনো ত্রুটি আছে?